উচ্চাঙ্গনা পর্ব ১১। আজকে বাসর করতে না পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দেব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিচ্চার চোখে স্পষ্ট ভয়, শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না, এমন একটা কিক মারবো একেবারে ডেনমার্ক গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো? এটা সরাসরি বলতেই তো পারো, এমন কিক ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? আমি কিন্তু মার্শাল আর্ট জানি, তোমার বালের চুংচাং ফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ে সাদা শার্টটা খুলতেই লোমশ সুঠামো বুকটা উন্মোচিত হয় তার। চিচ্চা সেদিকে তাকায় না, এখন তাকালে আরো বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেন কিলারটা বের করে বিছানায় রেখে বলল, এই পেন কিলারকে এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা, একে সারা জীবন তোমার কাজে লাগবে। ফারাজ চোখ মেরে চিচ্চের ওপর ঝুঁকে হিসিয়ে আবার বলল, উইথ অর উইদাউট? চোখ বাঁকিয়ে হাসল ফারাজ। চিচ্চা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি এত বেশি যে চিচ্চার জানা ছিল না। চিচ্চা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না, চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দী। কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকে নিজের আয়ত্তে রেখেছে লোকটা। ওপস, তুমি বেশি নড়ো। ফারাজ গলা থেকে কালো নিকটাইটা খুলে চিত্রের হাত দুটো খাটের সঙ্গে শক্ত করে বেঁধে বলল, তুমি যত চিৎকার করবে মানুষ ততই তোমার স্বামীর পুরুষত্ব দেখে বাহবা দিবে। মনে মনে আফসোস করে বলবে, ইস রে, যদি একটা ফারাজ এলাহি জীবনে থাকতো। ফারাজের দৃষ্টি দ্রুত, কিন্তু হিংস্র নয়, কেবল সেখানে চিচ্চাকে কাছে পাওয়ার মাদকতা জড়িয়ে। চিচ্চা এবার সহ্য করতে না পেরে গর্জে ওঠে, দেখুন, আমার কাছে আসলে আমি আপনাকে খুন করব। চিচ্চার চোখের ওপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিচ্চার ঠোঁটে হাত বুলিয়ে চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ! ব্যথা না দিতে চিৎকার, ও মাই গড! ফারাজ কথা না বাড়িয়ে চিচ্চার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিচ্চা হাত ছড়ানোর জন্য এখনো ধস্তাধস্তি করছে, রাগে মুখটা একেবারে লাল হয়ে গিয়েছে। এক প্রকার হুংকার সেরে সে বলল, ছুবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিচ্চার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলে উঠল, চেহারার দৃপ্তি মুহূর্তেই ম্লান হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিচ্চার গালে চেপে ধরল সে, আঙ্গুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যিখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব, তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে, বলে দিচ্ছি। সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ ঝাঁপিয়ে পড়ল চিচ্চার উপর। মেজাজ গরম হওয়ার জন্য তার এই একটা কথাই যথেষ্ট ছিল। চিচ্চা সেই একটা কথা বলেই সবটা নষ্ট করে দিয়েছে। এখন ৩০ বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের হাতে মরতে হবে তাকেই। চিচ্চার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছাড়ে দেয়? শিকারীর মনে যদি মায়া থাকতে নেই, মায়া থাকলে যে পেট চলবে না। ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন, চারপাশে গুমোট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থমেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া আর লুঙ্গি। উদ্ভাসিত চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মনি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙ্গুলের ডগায় সর তুলে সুরুত করে মুখে পুরে দিল, তারপর ছপছপ শব্দ করে তুলে খেতে লাগলো। খানিক সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটে দুধের বেয়ে দরদর করে নেমে আসতে লাগলো। বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙ্গুল ডুবিয়ে সর তুলে নিচ্ছিল, বিচ্ছিরি শব্দ করে খেতে লাগলো সে। দৃশ্যটা কেমন যেন গা গিনগিনে। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবার জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার। চোখ দুটো শুরু হয়ে এলো, যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতি ধুকধুকানি প্রতিটি শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণ রে, ভয় পাও না মিয়া? লোকটা ঢুক গেলে জুলফি বেয়ে নেমে আসা ঘামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন, এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমারও জানা ছিল না। আমি কি এসব জানি না বুঝছে আপনার লগে শত্রু জড়াবান্ম? এই চিনলেন আমারে ভাই?
সোহান ফ্যাক ফ্যাক করে হাসলো। সেই হাসিতে ছিল বিদ্রুপ আর তাচ্ছিল্য। কামে গাফিলতি করছো দেখেই তো এত বড় ভুল হইছে। সোহান, তোমারে কি চিনবো? তুমি সোহান রে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? জাগো ভুল হয় তাগর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল, আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই, কইয়ালা আল্লাহর বান্দা। সোহান আলসে ভাবে তাকালো। মাইয়া একটা জোগাড় করে ফেলছি, মেলা সুন্দরী, সব চেক দিয়া লাইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক তাইলে তো ওইসেই। লোকের হাতে সবগুলো তুইল্লা দিয়া এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে, খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটার দিকে চেয়ে বলল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ, চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক, মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আগ মুহূর্তে মৃত্যুর পর্যন্তই, বরং বুঝ হওয়ার দিন থেকেই। রাত গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরের আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে, নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির নির্লিপ্ত। মোহনা নিঃশব্দে তার শরীরে ছুঁয়ে দেয়, আঙ্গুল বুলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি। শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এই বাড়িতে কোনো পুরুষ আবার ধোয়া তুলসী পাতা, যাদের ছোট থেকে শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়? তবে ফারাজ, থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এই এলাহি বাড়ির কেউ? এলাহির রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখ অন্য নারীর দেহ খুঁজে কেন? মোহনা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো, তবে আমি ফারাজের মতো কাউকেই চাইতাম জীবন সঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্যকোলের ভার হৃদয়ে বেয়ে চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিবার যখন আশা জন্ম নেয়, নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে এত দুঃখ অভাগা থাকতো না। মোহনা রোশানের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাত, এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই সেই ভুলতে পারে না। তবে তার একটা বান্ধবীও আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি। মোহনা রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বশে তার ফোনটা হাত থেকে ভেঙে ফেলেছিল। সেই থেকে আর যোগাযোগ নেই। নিশির দুটো বাচ্চা আছে, পরিবার সহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে হয়। মোহনা রোশনের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা দিতেই ধোঁয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোঁকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে। নীল জর্জেট শাড়ির ভাঁজে ফর্সা শরীরের রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে ছেটে দিল। তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়ালো। আচ্ছা, কত তারিখ আজকে? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখল মোহনা। 27 মার্চ 2022। মোহনা বাঁকা হাসল, তারপর দেরি না করে গোসলে চলে গেল। গোসলের আগে কেন জানি তার গাঢ় রঙের লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে? রাত 2টা পেরিয়ে গেছে। বাইরে ঝড়ের দাপট, প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় সেটি বারবার দেয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাঁপন ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপর হয়ে ঘুমিয়ে আছে। কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে।
রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এতকাল কোলবালিশ ধরেই ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর ঠাসা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খায়েশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবার চিচ্চাকে জিজ্ঞেস অব্দি করেনি, শরীরে খুব যন্ত্রণা হচ্ছে? কি নির্দয়! আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসা শব্দটা চিত্রার ইদানিং খুব সস্তা বলে মনে হয়। যে যখন খুশি তাকে ভালোবাসি বলছে। কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনিশন কি? ভালোবাসা কি শুধুই দাবি নাকি দায়িত্ব? চিত্রার চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরে অসহ্য ব্যথা। যেন প্রতিটি পেশির মধ্যে কেউ শুকনো ছুরি চালিয়ে দিয়েছে। তার উপর পুরো ঘরটা ঢেকে আছে নিঃশব অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে, তীব্র আলোর ঝলকানিতে কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে। তারপর আবার সেই দমবন্ধ অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা। বরং বলা ভালো, এটা তার জন্য ভয়ানক এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসই তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজকের রাতটায় সে বন্দী ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়। কিন্তু দুনিয়ার যন্ত্রণায় যদি এতটা অমানুষিক হয়, তবে মৃত্যু যন্ত্রণার সময় কি ঘটে? মানুষ কিভাবে এই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়? চিত্রার দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যেই সে হারিয়ে যাবে। কেউ জানবে না, কেউ ফিরে তাকাবেও না। চিত্রা ধীরে ধীরে উঠে বসল। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়, কেবল জানালার ওপারে বয়ে যাওয়া অশুভ এক পরিবেশ চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘর জুড়ে একটা থমথমে আতঙ্ক, ঠিক অলক্ষ্যে কারো উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিশাল একটা রুম, ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে? তাও এমন ভয়ানক গামছমে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে। ঘুমন্ত ফারাজের দিকে চিচ্চা একবার চাইল। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো সৈনিক তার শৌর্য দেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিচ্চার কি তাকে ডেকে তোলা সাহায্য চাওয়া উচিত? না না, নিজেকে লোকটার সামনে এতটাও অসহায় বানালে চলবে না। চিচ্চা বেডসাইড থেকে টেবিলে রাখা ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা। লক না খুলতে পারলে ফ্ল্যাশলাইট অন করা সম্ভব নয়। তবে ফোনের স্ক্রিনে থাকা মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিচ্চা উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ। কানে একটা শব্দ ঠেকছে। চিচ্চা আর একটু ভালো করে খেয়াল করে। নুপুরের ঝনঝনানি ভেসে আসছে। খুব ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্ত হিম হয়ে আসে। এত রাত্রে এই নিস্তব্ধতার মধ্যে নুপুরের শব্দ! চিত্রার মনে হুট করে কৌতূহল জাগলো। কৌতূহল তার শরীরের ভেতরে একটা বিষের মতো ছড়িয়ে পড়ল। শরীরের শাড়ি ঠিকঠাক করে হাতের ফোনটা নিয়ে রুম থেকে এক পা দুপা করে বেরিয়ে এলো। যাওয়ার আগে নিঃশব্দে পেছন ফিরে ফারাজকে একবার দেখল। না, লোকটা আসলে গভীর ঘুমে মগ্ন। নুপুরের শব্দ বাড়ছে। বৃষ্টির শব্দের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছে ঝনঝনানি। শ্বাস ভারী হয়ে আসে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে। যেভাবে আলোয় পতঙ্গ এগিয়ে আসে মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে। চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তবে ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটাও নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা এক পা দুই পা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর আবার দোতলার করিডোরের দিকে। ফারিয়া বলেছিল দোতলায় 3টা রুম, 3 ভাইয়ের 3টা। ফারাজেরটা একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোনো রুম থেকে আসছে না। চিৎচার শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলায় অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3তলায় চলে গিয়েছে। তবে এখন পর্যন্ত চিৎচার যেখানে যাওয়াই হয়নি। ফারিয়া কোথাও কোনো রুম আছে বলে চিৎচাকে জানিয়েছিল, তবে 3তলার বিষয়ে কিছু জানায়নি, এমন কেউ বলিওনি। তাই চিৎচা কিছু আর জিজ্ঞেসও করেনি। তবে চিৎচার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3তলা থেকেই আসছে।
সেখানে কি যাওয়া উচিত? ভাবল চিত্রা। তারপর আবারও এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে হুট করে আবারও থমকে দাঁড়ালো। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠস্বর। কে যেন সুরেলি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর শুনে তো তাই মনে হলো। সুর কেমন যেন অপার্থিব। তবে কোন গানটা গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনের স্ক্রিন অন করে চিত্রা দেখল ৩টার কাছাকাছি বাজে। ফোনে চার্জ নেই, 1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ নিয়ে কাজ চালাতে হয়েছে। যে কোনো মুহূর্তে ফোনটা অফ হয়ে যেতে পারে। তিনতলার সিঁড়ি পুরো বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে এক পা রাখল। তবে আরেক পা রাখতে হুট করে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে মুহূর্তে অতল অমানিসায় ছেড়ে গেল। যেন কেউ একটা আতিকায় চাদর টেনে ঢেকে দিয়েছে বাড়িটিকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় কেউ তার পিছনে ঠিক দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তার গলায় শীতল আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ যদি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, ফিরে তাকাবো না। ভয়ে হাতে ফোন চালু করে দিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ। না, খুবই নিস্তব্ধ। নুপুরের ঝনঝনানি গানের সুর। এখন মনে হচ্ছে শব্দটা আর এদিকেই আসছে। চিত্রার শরীর কাঁপছে। বাইরে হুটহাট বজ্রপাতও হচ্ছে। ভালো মানের বৃষ্টিও পড়ছে। আগের তুলনায় বৃষ্টি কয়েক গুণে বেড়ে গিয়েছে। এখন চিৎকার করলেও কেউ তার কথা শুনতে পারবে না, গলার আওয়াজ পর্যন্ত যাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ে সে ঝাঁকি খায়। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃশ্য ভেসে আছে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি?